এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্ক। মার্কের ফুল ফর্ম হলো মেশিন রিডেবল ক্যাটালগ। মার্ক স্ট্যান্ডার্ড হলো লাইব্রেরি দ্বারা তালিকাভুক্ত জিনিসপত্র যেমন বই বর্ণনা করার জন্য ডিজিটাল ফরম্যাটের একটি সেট। লাইব্রেরি অফ কংগ্রেসের সাথে কাজ করে আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী হেনরিয়েট অ্যাব্রাম 1960 সালে মার্ক তৈরি করেন, যাতে এমন রেকর্ড তৈরি করা যায় যা কম্পিউটার দ্বারা পড়া যায় এবং লাইব্রেরিগুলির মধ্যে ভাগ করা যায়। 1971 সালের মধ্যে মার্ক ফরম্যাটগুলি গ্রন্থপঞ্জি সংক্রান্ত তথ্য প্রচারের জন্য মার্কিন জাতীয় মানদণ্ডে পরিণত হয়েছিল। 2 বছর পরে এটি একটি আন্তর্জাতিক মানদণ্ডে পরিণত হয়। বিশ্বজুড়ে মার্কের বেশ কয়েকটি সংস্করণ ব্যবহৃত হয়, যার মধ্যে সবচেয়ে প্রধান হলো মার্ক 21, যা 1999 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডিয়ান মার্ক ফরম্যাট এবং ইউনিমার্কের সমন্বয়ে তৈরি হয়েছিল, যা ইউরোপে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মার্ক 21 স্ট্যান্ডার্ড পরিবারে এখন গ্রন্থপঞ্জি রেকর্ডের ফরম্যাট ছাড়াও কর্তৃপক্ষের রেকর্ড মানে অথরিটি রেকর্ড, হোল্ডিং রেকর্ড, শ্রেণীবিভাগের সময়সূচি এবং সম্প্রদায়ের তথ্যের ফরম্যাট অন্তর্ভুক্ত রয়েছে। সম্প্রদায় তথ্য বলতে এখানে কমিউনিটি ইনফরমেশন বোঝানো হয়েছে। মেশিন রিডেবল ক্যাটালগ ডিজাইন করা হয়েছিল 21 শতকের জন্য মূল মার্ক রেকর্ড ফরম্যাটকে পুনরায় সংজ্ঞায়িত করার জন্য এবং আন্তর্জাতিক কমিউনিটির কাছে এটিকে আরও যাতে সহজলভ্য করা যায়। মার্ক 21-এ নিম্নলিখিত 5 ধরনের ডেটার জন্য ফরম্যাট রয়েছে। 1. গ্রন্থপঞ্জি বিন্যাস বা বিব্লিওগ্রাফিক ফরম্যাট, কর্তৃপক্ষ বিন্যাস বা অথরিটি ফরম্যাট, হোল্ডিংস বিন্যাস বা হোল্ডিংস ফরম্যাট, সম্প্রদায় বিন্যাস কমিউনিটি ফরম্যাট এবং শ্রেণীবিন্যাস ডেটা ফরম্যাট বা ক্লাসিফিকেশন ডেটা ফরম্যাট। বর্তমানে মার্ক 21 ব্রিটিশ লাইব্রেরি, ইউরোপীয় প্রতিষ্ঠান, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডার প্রধান গ্রন্থাগার ইত্যাদি দ্বারা সফলভাবে বাস্তবায়িত হয়েছে। মার্ক 21 হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডিয়ান মার্ক ফরম্যাটের, যেটাকে ইউএস মার্ক এবং ক্যান মার্ক এর সমন্বয়ের ফলাফল। মার্ক 21 নিসো এনএসি স্ট্যান্ডার্ড Z39.20 প্রোটোকলের উপর ভিত্তি করে তৈরি, যা বিভিন্ন সফটওয়্যার পণ্যের ব্যবহারকারীদের একে অপরের সাথে যোগাযোগ করতে এবং তথ্য বিনিময় করতে সুযোগ দেয়। মার্ক 21 দুটি অক্ষর সেট ব্যবহারের অনুমতি দেয়, সেটা হলো মার্ক 8 এবং অথবা UTF-8 হিসাবে এনকোড করা ইউনিকোড। মার্ক 8 ISO 2022 ওপর ভিত্তি করে তৈরি এবং হিব্রু, সিরিলিক, আরবি, গ্রিক এবং পূর্ব এশীয় লিপি ব্যবহারের অনুমতি দেয়। UTF-8 ফরম্যাটে মার্ক 21 হলো ইউনিকোড দ্বারা সমর্থিত সমস্ত ভাষা ব্যবহারের অনুমতি দেয়। মার্ক 21 হলো ইউএস মার্ক, ইউকে মার্ক এবং কানাডিয়ান মার্কের একটা একীকরণ রূপ বা ইউনিফাইড রিপ্রেজেন্টেশন। এটি বিশ্বের সর্বাধিক ব্যবহৃত মার্ক ফরম্যাট এবং কার্যত একটি মানদণ্ড বা স্ট্যান্ডার্ড। এটি একটি উৎপাদন ফরম্যাট এবং একটি বিনিময় ফরম্যাট উভয়ের ডিজাইনে এখানে সমন্বয় করা হয়েছে। মার্ক 21 এর রক্ষণাবেক্ষণ সংস্থা হলো লাইব্রেরি অফ কংগ্রেস। মেশিন রিডেবল ক্যাটালগের উপাদান, এই প্রধানত 3টি উপাদান রয়েছে। প্রথম, রেকর্ড কাঠামো, দ্বিতীয় বিষয়বস্তু নির্ধারণ এবং রেকর্ডের তথ্য সামগ্রী। মার্ক রেকর্ডের কাঠামো হলো জাতীয় এবং আন্তর্জাতিক মান বাস্তবায়ন, যেরকম
তথ্য বিনিময় বিন্যাস ANSI Z39.20 এবং তথ্য বিনিময়ের জন্য বিন্যাস ISO 2709। বিষয়বস্তু নির্ধারণ, এটি রেকর্ডের মাধ্যমে তথ্য উপাদানগুলিকে স্পষ্টভাবে চিহ্নিত করার এবং আরও বৈশিষ্ট্যযুক্ত করার জন্য এবং সেই তথ্যের হেরফের সমর্থন করার জন্য প্রতিষ্ঠিত কোড এবং কনভেনশনগুলি মার্ক 21 ফরম্যাটে সংজ্ঞায়িত করা হয়েছে। বেশিরভাগ ডেটা উপাদানের বিষয়বস্তু ফরম্যাটের বাইরের মান দ্বারা সংজ্ঞায়িত করা হয়, যেমন অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং নিয়ম, লাইব্রেরি অফ কংগ্রেস বিষয় শিরোনাম, জাতীয় লাইব্রেরি অফ মেডিসিন ক্লাসিফিকেশন। অন্যান্য ডেটা উপাদানের বিষয়বস্তু যেমন কোডেড ডেটা মার্ক 21 ফরম্যাটে সংজ্ঞায়িত করা হয়েছে। মার্ক 21 ফরম্যাট হলো কোড এবং কন্টেন্ট সংক্রান্ত তথ্যের একটি সেট যা মেশিন পঠনযোগ্য রেকর্ড এনকোড করার জন্য সংজ্ঞায়িত করা হয়। 5 ধরনের ডেটার জন্য মার্ক 21 সংজ্ঞায়িত হয়েছে। প্রথমটি হলো বিবলিওগ্রাফিক ইনফরমেশন, দ্বিতীয়টি হলো হোল্ডিংস, তৃতীয়টি হলো কর্তৃপক্ষ বা অথরিটিস, চতুর্থ হলো শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন এবং কমিউনিটি ইনফরমেশন। গ্রন্থপঞ্জি সংক্রান্ত তথ্যের জন্য মার্ক 21 ফরম্যাটে গ্রন্থপঞ্জি সংক্রান্ত বিভিন্ন ধরনের উপাদানের বর্ণনা, পুনরুদ্ধার এবং নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ডেটা উপাদান এনকোড করার জন্য ফরম্যাট নির্দিষ্ট করা হয়েছে। গ্রন্থপঞ্জি সংক্রান্ত তথ্যের জন্য মার্ক 21 ফরম্যাট হল গ্রন্থপঞ্জি সংক্রান্ত বিভিন্ন ধরনের উপাদানের শনাক্তকরণ এবং বর্ণনার জন্য সংজ্ঞায়িত একটি সমন্বিত ফরম্যাট। মার্ক 21 স্পেসিফিকেশন বই, সিরিয়াল, কম্পিউটার, ফাইল, মানচিত্র, সঙ্গীত, ভিজুয়াল উপকরণ এবং মিশ্র উপাদানের জন্য সংজ্ঞায়িত করা হয়েছে। পূর্বে ব্যবহৃত গ্রন্থপঞ্জি সংক্রান্ত নিয়ম ও ফরম্যাটের সাথে সম্পূর্ণ পারস্পর্য বজায় রেখে বিভিন্ন ধরনের উপাদানের সামঞ্জস্যপূর্ণ সংজ্ঞা এবং ব্যবহার বজায় রাখা হয়েছে এই মার্ক ফরম্যাটে। মার্ক 21 ফরম্যাট হলো হোল্ডিংস ডেটাতে হোল্ডিং এবং সমস্ত ধরনের উপাদানের অবস্থানের ডেটার সাথে সম্পর্কিত ডেটা উপাদান এনকোড করার জন্য এখানে ফরম্যাট স্পেসিফিকেশন রয়েছে। কর্তৃপক্ষের তথ্যের জন্য মার্ক 21 ফরম্যাটে ডেটা উপাদান এনকোড করার জন্য ফরম্যাট স্পেসিফিকেশন রয়েছে, যা গ্রন্থপঞ্জি রেকর্ডের সেই অংশগুলি বিষয়বস্তু এবং বিষয়বস্তু নির্ধারণকারী শনাক্ত করে এবং নিয়ন্ত্রণ করে, যা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের অধীন হতে পারে। মার্ক 21 ফরম্যাট হলো ক্লাসিফিকেশন ডেটাতে ক্লাসিফিকেশন নম্বর এবং তাদের সাথে সম্পর্কিত ডেটা উপাদান এনকোড করার জন্য ফরম্যাট স্পেসিফিকেশন রয়েছে। ক্লাসিফিকেশন রেকর্ডগুলি ক্লাসিফিকেশন স্কিমগুলি রক্ষণাবেক্ষণ ও বিকাশের জন্য ব্যবহৃত হয়। মার্ক 21 ফরম্যাট ফর কমিউনিটি ইনফরমেশন ইভেন্ট, প্রোগ্রাম, পরিষেবা ইত্যাদি সম্পর্কে তথ্য ধারণকারী রেকর্ডগুলির জন্য ফরম্যাট স্পেসিফিকেশন প্রদান করা হয়, যাতে এই তথ্য অন্যান্য ধরনের ডেটার মতোই একত্রে একটি পাবলিক অ্যাক্সেস ক্যাটালগে প্রণয়ন করা যায়। মেশিন রিডেবল ক্যাটালগের গঠনতন্ত্র। এখানে 10টি বিবলিওগ্রাফিক ফরম্যাট ব্লককে দেখানো হয়েছে। 0xx এর মধ্যে থাকে হচ্ছে কন্ট্রোল ইনফরমেশন নাম্বারস কোডস। 1xx মানে 100 থেকে 200 আগে পর্যন্ত থাকে মেন এন্ট্রি। 200 থেকে 300 আগে পর্যন্ত থাকে টাইটেল, এডিশন, ইমপ্রিন্ট এর সম্পর্কিত তথ্য। 3xx বা মানে 300 থেকে 399 পর্যন্ত থাকে ফিজিক্যাল ডেসক্রিপশন এটসেট্রা। 400 থেকে 500 এর আগে পর্যন্ত থাকে সিরিজ স্টেটমেন্ট। 500 থেকে 600 এর আগে পর্যন্ত থাকে নোট এরিয়া। 600 থেকে 700 এর আগে পর্যন্ত থাকে সাবজেক্ট অ্যাক্সেস ফিল্ড। 700 থেকে 800 এর আগে পর্যন্ত থাকে নেম, অ্যাডেড এন্ট্রি, সিরিজ, লিঙ্কিং ইত্যাদি। 800 থেকে 900 এর আগে পর্যন্ত থাকে সিরিজ অ্যাডেড এন্ট্রি। আর 900 থেকে 999 পর্যন্ত থাকে লোকাল, যদি কিছু ইমপ্লিমেন্ট করার থাকে তার জন্য রিজার্ভ করা থাকে। এর মধ্যে অথরিটি ফরম্যাটের জন্য নির্দিষ্ট কিছু ট্যাগ রাখা থাকে,
যেরকম 0xx এর মধ্যে কন্ট্রোল ইনফরমেশন নাম্বার কোড এগুলোকে রাখা হয়। 1xx এর মধ্যে হেডিং সম্পর্কিত তথ্য রাখা হয়ে থাকে। 2xx মানে 200 থেকে 300 আগে পর্যন্ত কমপ্লেক্স সি রেফারেন্সেস সেটি সংজ্ঞায়িত হয়। 300 থেকে 400 আগে পর্যন্ত কমপ্লেক্স সি অলসো রেফারেন্সেস এটিকে নির্দেশ করা হয়ে থাকে। 4xx এখান থেকে ট্রেসিং এর দ্রষ্টব্য জিনিসগুলোকে নির্দেশ করা হয়। 500 বা 5xx এর মধ্যে ট্রেসিং থেকে যদি সি অলসো এই অংশটিকে নির্দেশ করা হয়। 6xx থেকে রেফারেন্স নোট, ট্রিটমেন্ট নোট ইত্যাদিকে সংজ্ঞায়িত করা হয়। 7xx এ হেডিং সম্পর্কিত যে লিঙ্কিং এবং এন্ট্রি সেটিকে দেখা হয়। 8xx এর ক্ষেত্রে অথরিটি ফরম্যাট ব্লকে কিছু সংজ্ঞায়িত করা নেই এবং 9xx মানে 900 থেকে 99 এর মধ্যে কিছু লোকাল ইমপ্লিমেন্টেশনের জন্য রিজার্ভ করা হয়েছে। এর মধ্যে হোল্ডিং সংক্রান্ত যে তথ্য রয়েছে, হোল্ডিং ফরম্যাট ব্লক 0xx, 5xx, 8xx এবং 9xx এইখানে কিছু ট্যাগ হোল্ডিং সংক্রান্ত তথ্য নিবদ্ধ করার জন্য সংজ্ঞায়িত করা হয়েছে। আর ক্লাসিফিকেশন ফরম্যাট বা ক্লাসিফিকেশন সংক্রান্ত তথ্য জানার জন্য বা নথিবদ্ধ করার জন্য 0xx, 1xx, 2xx এবং প্রতিটা এরিয়াতেই কিছু না কিছু ট্যাগ ক্লাসিফিকেশনের জন্য সংজ্ঞায়িত করা হয়েছে এবং যে ট্যাগগুলি ব্যবহার করা হয় সেটিকে এখানে লিখে দেওয়া আছে। যেমন ধরুন কমিউনিটি ইনফরমেশনের জন্য কিছু ট্যাগ নির্ধারণ করা আছে। যেমন প্রথম 0xx এর মধ্যে কন্ট্রোল ইনফরমেশন নাম্বার কোডস থাকে। 1xx এর মধ্যে প্রাইমারি নেমস থাকছে। 2xx এর মধ্যে টাইটেল অ্যাড্রেস থাকছে। 3xx এর মধ্যে ফিজিক্যাল ইনফরমেশন ইত্যাদি থাকছে। 4xx এর মধ্যে সিরিজ জাতীয় তথ্য থাকছে। 5xx এর মধ্যে নোট সম্পর্কিত তথ্য থাকছে। 6xx এর মধ্যে সাবজেক্ট অ্যাক্সেস ফিল্ড থাকছে। 7xx এর মধ্যে অ্যাডেড এন্ট্রি আদার দ্যান সাবজেক্ট যেগুলো থাকে সেগুলো থাকতে পারে। 8xx এর মধ্যে মিসলেনিয়াস মানে বিভিন্ন রকমের কমিউনিটি ইনফরমেশন এখানে থাকে, যেখানে আলাদাভাবে কোনো স্পেসিফাই করা থাকে না। আর 9xx ফর লোকাল ইমপ্লিমেন্টেশন এটার জন্য নির্দিষ্ট করা আছে। তো মেশিন রিডেবল ক্যাটালগে বা মার্কে যে সমস্ত উপাদানকে অনুমোদন দেওয়া হয়েছে তার ক্যাটালগ করার জন্য সেগুলি হলো ল্যাঙ্গুয়েজ মেটেরিয়াল, নন মিউজিক্যাল সাউন্ড রেকর্ডিং বা সাংগীতিক শব্দ রেকর্ডিং, পাণ্ডুলিপি বা ম্যানুস্ক্রিপ্ট, সাংগীতিক শব্দ রেকর্ডিং বা মিউজিক্যাল সাউন্ড রেকর্ডিং, কম্পিউটার ফাইল, প্রক্ষেপিত মাধ্যম বা প্রজেক্টেড মিডিয়াম, কার্টোগ্রাফিক উপাদান বা কার্টোগ্রাফিক মেটেরিয়ালস, দ্বিমাত্রিক অপ্রক্ষেপণযোগ্য গ্রাফিক, 2-dimensional non-projectable গ্রাফিক, পাণ্ডুলিপি মানচিত্র উপাদান, ম্যানুস্ক্রিপ্ট, কার্টোগ্রাফিক মেটেরিয়াল, ত্রিমাত্রিক শিল্পকর্ম বা প্রাকৃতিক বস্তু, 3-dimensional আর্টিফ্যাক্ট অর ন্যাচারাল অবজেক্টস, নোটেটেড মিউজিক কিট, পাণ্ডুলিপি সঙ্গীত বা ম্যানুস্ক্রিপ্ট মিউজিক, মিশ্র উপাদান বা মিক্সড মেটেরিয়ালস। এই ধরনের উপাদানগুলিকে আমরা এই ক্যাটালগের মার্কে আমরা ক্যাটালগ করতে পারি। প্রতিটি মেশিন রিডেবল ক্যাটালগে একটা লিডার পজিশন থাকে এবং সেই লিডার পজিশনে যে ফিল্ডগুলো থাকে সেখানে আমি কয়েকটা ফিল্ড এখানে দেখিয়েছি এবং তার সম্পর্কিত কিছু তথ্য আমি এখানে নথিবদ্ধ করেছি। যেমন ফিল্ড 001 এটা হচ্ছে একটা কন্ট্রোল নম্বর আইডেন্টিফায়ার ফিল্ড এবং এই কন্ট্রোল নম্বর আইডেন্টিফায়ার ফিল্ডে 003 র আন্ডারে বেশ কিছু কন্ট্রোল নাম্বার এখানে সিস্টেম স্পেসিফিকভাবে যখন কোনো একটা রেকর্ডকে কোড করা হয় তখন অটোমেটিক্যালি এই
ইনফরমেশন বা তথ্যগুলো ওই 003 এর আন্ডারে চলে আসে। ফিল্ড 005 এটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম অফ লাস্ট ট্রান্সাকশন। এটা যখন কম্পিউটার সিস্টেমে যখন আ কেউ ক্যাটালগ করে তখন সেই সময় যে টাইমটা কম্পিউটারে থাকে সেই কম্পিউটারটা এখানে অটোমেটিক্যালি সেট করে দেয়। 035 হচ্ছে সিস্টেম কন্ট্রোল নাম্বার। ফিল্ড নাম্বার 001, 003, 010 এবং 016 ব্যতীত যদি অন্য কোনো নিয়ন্ত্রক নাম্বার থাকে তাহলে সেই নাম্বারটা 035 এর মধ্যে দেওয়া হয়। এগুলো হচ্ছে আ যে এজেন্সি বা যে ক্যাটালগিং এজেন্সি বইটির রেকর্ডকে ট্রান্সক্রাইব করছে বা লিখছে তারাই সাধারণত এখানে এই ফিল্ডটিকে ব্যবহার করে। অনেক সময় 010 তে আ যদি ডলার এর মাধ্যমে লাইব্রেরি অফ কংগ্রেসের কিছু কন্ট্রোল নাম্বার দেওয়া হয়ে থাকে। আবার ডলার বির মধ্যে NUCMC মানে ন্যাশনাল ইউনিয়ন ক্যাটালগ অফ ম্যানুস্ক্রিপ্ট কালেকশন এদের আইটেমটির একটি কোনো এন্ট্রি আ কোড দেওয়া হয় এবং সেটা MS দিয়ে শুরু করা হয়। আর কোনো কন্ট্রোল নাম্বার বা লাইব্রেরি অফ কংগ্রেসের যদি কোনো কন্ট্রোল নাম্বার যদি বাতিল হয়ে থাকে তাহলে সেটা $Z এর আন্ডারে দেওয়া হয়ে থাকে। 020 হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। বুক নাম্বার এখানে দুটি ফরম্যাটেই দেওয়া হয়ে থাকে হাইফেনেটেড অথবা হাইফেন ছাড়া। দুটি ফরম্যাটই এখানে গ্রহণযোগ্য। এবং এর সাথে আ $0 এর আন্ডারে হচ্ছে টার্মস অফ অ্যাভেইলেবিলিটি বা প্রাপ্যতার শর্তাবলী বা মূল্য মানে বইটির দাম কত বা ওই কিটটির দাম কত সেই মেটেরিয়ালের দাম আমি এখানে লিখতে পারি। তো $C ₹275.58 এরপর আসে $Q কোয়ালিফাইং ইনফরমেশন। কোয়ালিফাইং ইনফরমেশন মানে হচ্ছে যে আ যদি ওই বইটা আ কি ধরনের বই? পেপার ব্যাক না হার্ড বাউন্ড না কেসড এডিশন বা স্পেশাল এডিশন এইগুলো যদি সম্পর্কে যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে এটা আমরা এই $Q র মধ্যে পেপার ব্যাক বা রিল, অ্যাসিড ফ্রি পেপার এই যে ধরনের ইনফরমেশন সেইটা আমরা $Q আন্ডারে দিতে পারি। 022 হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার যে জার্নাল, ম্যাগাজিন এসবগুলো আ প্রতিটার যদি একটু স্ট্যান্ডার্ড সিরিয়াল হয়, জার্নাল হয় বা ম্যাগাজিন হয় তার একটা ISSN নাম্বার থাকে। এই ISSN 022 এর মধ্যে আমরা নিতে পারি। 040 040 হচ্ছে ক্যাটালগিং সোর্স। আ 040 হচ্ছে অরিজিনাল ক্যাটালগিং এজেন্সি। 040 C হচ্ছে ট্রান্সক্রাইবিং এজেন্সি। আর 040 B হচ্ছে মডিফাইং এজেন্সি। এখানে আমি একটা উদাহরণ দিয়েছি যে, যে বইটিকে ক্যাটালগ করা হচ্ছে সেই আ ক্যাটালগটি করেছে হচ্ছে NAL ন্যাশনাল এগ্রিকালচারাল লাইব্রেরি এবং সেটিকে ট্রান্সক্রাইব করছে আ LC মানে লাইব্রেরি অফ কংগ্রেস এবং পরবর্তীকালে সেটাকে পরিবর্তন করছে MH অন্য হার্ভার্ড ইউনিভার্সিটি দ্বারা পরিবর্তিত হচ্ছে বা মডিফাইং এজেন্সি হিসাবে এরা কাজ করছে। ঠিক এরকমভাবে 082 এর মধ্যে আমরা ডিউই ডেসিমাল ক্লাসিফিকেশন নাম্বার সেটাকে দিতে পারি। এখানে আমি একটা উদাহরণ দিয়েছি $082 A 220.47 $222 এর মানে হচ্ছে বইটির বা গ্রন্থটির ক্লাস নাম্বার হচ্ছে 220.47 এবং ডিডিসির 22 নম্বর এডিশনটা আমরা ইউজ করে এই নাম্বারটাকে পেয়েছি এবং সেজন্য ডিডিসি সংস্করণ সংখ্যা 22 আমি এখানে লিখে দিয়েছি। 100 আসে হচ্ছে এই ট্যাগটা ইউজ হয় মেইন এন্ট্রি পার্সোনাল নেমের ক্ষেত্রে। মানে লেখকের নাম বা নেম অফ ক্রিয়েটর। লেখক বা ক্রিয়েটর যেই হোক না কেন তার নামটি এইখানে আমরা 100 র মধ্যে লিখি। 100 তে আমরা লেখকের নাম লিখি। আ $D লিখি নামের সাথে সংযুক্ত জন্ম থেকে মৃত্যু সাল। আবার $Q দিয়ে লিখি নামের পূর্ণাঙ্গ রূপ। $U র মধ্যে লিখি অধিভুক্তি বা অ্যাফিলিয়েশন। যেমন ধরুন ফাউলার টিএম ফাউলার ইনি হচ্ছেন লেখক। এই লেখকের পুরো নাম হচ্ছে আ থ্যাডিয়াস মর্টিমার ফাউলার। তাহলে T.M.
এই যে অ্যাব্রিভিয়েটেড যে ফোর নেম রয়েছে, এই অ্যাব্রিভিয়েটেড ফোর নেমের যে পূর্ণাঙ্গ নামটি সেটা আমি $Q মধ্যে দিয়েছি এবং উনার জন্ম থেকে মৃত্যুর সাল হচ্ছে 1842 থেকে 1922 পর্যন্ত। 110 কর্পোরেট এন্ট্রি, মেইন এন্ট্রি। যখন এন্ট্রি উপাদান হিসাবে কর্পোরেট নাম বা অধিক্ষেত্রের নাম যুক্ত হয়, তখন এই মেইন এন্ট্রি কর্পোরেট নাম বা কর্পোরেট বডির নামটি এখানে 110 এর মধ্যে আমরা নিতে পারি। যেমন ধরুন এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, ইউনাইটেড স্টেটস কংগ্রেস জয়েন্ট কমিটি অন দ্য লাইব্রেরি। তার মানে এখানে ইউনাইটেড স্টেটস এর আন্ডারে আসছে, গভর্নমেন্ট অফ ইউনাইটেড স্টেটস এর আন্ডারে আসছে কংগ্রেস, এবং তার আন্ডারে আসছে হচ্ছে জয়েন্ট কমিটি অন দ্য লাইব্রেরি। এটা তার মানে এর গভর্নমেন্টেরই একটি সাবসিডিয়ারি অর্গানাইজেশন। 111 হচ্ছে প্রধান এন্ট্রি, মিটিং এর নামে যদি মেইন এন্ট্রি হয়। যেমন ধরুন ইন্টারন্যাশনাল আমেরিকান কনফারেন্স 1938 সালে এটা হয়েছিল, পেরুর লিমাতে হয়েছিল। যেহেতু কোনো একটা মিটিং তার সাথে যা স্থানটি খুব ইম্পর্টেন্ট, সেজন্য মিটিং এর এন্ট্রি নামের সাথে আমি এখানে $C দিয়ে সেই মিটিংটি কোথায় সংঘটিত হয়েছিল সেটাও আমি এখানে নির্দেশ করে দিয়েছি। আবার ধরুন প্যারিসে পিস কনফারেন্স হয়েছিল 1919 সালে, তাহলে এখানে এন্ট্রির নামের ক্ষেত্রে প্যারিস এবং পিস কনফারেন্স এবং সেটি কত সালে সংঘটিত হয়েছিল সেটি আমি এখানে দিয়ে এই কনফারেন্সটিকে একটি নির্দিষ্ট তথ্যের মধ্যে দিয়ে আবদ্ধ করে নিলাম, যাতে এই কনফারেন্সটিকে নির্দিষ্ট করে আলাদা করা যায়। 245 245 হচ্ছে কোনো কাজের গ্রন্থপঞ্জি বর্ণনার শিরোনাম এবং দায়িত্ব বিবৃতি ক্ষেত্র, মানে হচ্ছে টাইটেল অ্যান্ড স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি। এখানে 245 এর আন্ডারে যে সাবফিল্ড গুলো আছে সেই সাবফিল্ড গুলোকে আমি এখানে $A B C H P F K এই ফর্মে আমি দেখিয়ে দিয়েছি। যেমন ধরুন এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, টু টু ম্যানেজমেন্ট রিপোর্ট, এটা হচ্ছে মেইন টাইটেল, এবং এটা হচ্ছে ইউএস নেভি সি লিফট কমান্ড, মানে হচ্ছে $C র মধ্যে আসছে হচ্ছে এইটা মেন রেসপন্সিবিলিটি কে নিচ্ছে। এই যে ডকুমেন্টটা তৈরি হচ্ছে ম্যানেজমেন্ট রিপোর্ট, এর রেসপন্সিবিলিটি নিচ্ছে ইউএস নেভিস মিলিটারি সি লিফট কমান্ড। তো এই যে সি লিফট কমান্ড, এরা এই ডকুমেন্টটি প্রস্তুত করেছে, তাই স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটির মধ্যে আমি $C দিয়ে তাকে নির্দিষ্ট করে দিয়েছি। ধরুন এখানে আরেকটা রিপোর্ট আমি দেখিয়েছি, যেমন ডেইলি রিপোর্ট, এটা হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না। এই যে পার্টিকুলার ডকুমেন্টটা এখানে আমি ক্যাটালগ করেছি সেটা মাইক্রোফর্ম হিসাবে রয়েছে। তাহলে মাইক্রোফর্ম হিসাবে যেহেতু রয়েছে, সেজন্য আমি এখানে $H এর আন্ডারে মাইক্রোফর্ম নির্দিষ্ট করে দিয়েছি। এবার 246 হচ্ছে শিরোনামের টাইটেলের বিভিন্ন রূপ বা ভ্যারিং ফর্মস অফ টাইটেল। যেমন ধরুন আমি একটা আম 245 এ আমি একটা নাম দিয়েছি, ডকুমেন্টের আমি টাইটেল দিয়েছি ALA বুলেটিন। এবার ALA এর আ ফুল ফর্মটাও আমি এখানে দিতে পারি। তাহলে ALA বুলেটিন, এটা যেহেতু একটা অ্যাব্রিভিয়েটেড ফর্ম ব্যবহার করা হয়েছে, এই জায়গায় আমি 246 এ যদি এটাকে আমি ভ্যারিং ফর্ম হিসাবে দিতে চাই, তাহলে আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন বুলেটিন। যেমন ধরুন আরেকটা উদাহরণে আমি দেখিয়েছি কম্পিউটারাইজড ইঞ্জিনিয়ারিং ইনডেক্স। এটা ধরুন এর টাইটেলে রয়েছে, কিন্তু এটাকে আমরা আ আরো বেশি মানে কম্পেন্ডেক্স বলে এটাকে আমরা চিনি। তাহলে সেজন্য এটা ভ্যারিং ফর্ম বা ওই টাইটেলের একটা বৈচিত্র্যের আরেকটা রূপ হিসাবে 246 এর আন্ডারে আমি কম্পেন্ডেক্স কে লিখতে পারি। এরপর আসছে 250 সংস্করণের বিবরণ। সংস্করণ বিবৃতি যা সংখ্যাসূচক এবং বর্ণানুক্রমিক অক্ষর এবং সহগামী শব্দ এবং সংক্ষিপ্ত রূপ নিয়ে গঠিত। যদি একটি সংস্করণ বিবৃতি একাধিক ভাষায় প্রদর্শিত হয়, তবে শুধুমাত্র প্রথম সংস্করণ বিবৃতিটি সাবফিল্ডে $A তে রেকর্ড করা হয়। যেমন এখানে দেখুন সেকেন্ড এডিশন, স্পেশাল এডুকেশন এডিশন, থার্ড এডিশন, কানাডিয়ান এডিশন। অনেকে ইডি ডট লেখে, অনেকে এডিশন পুরো কথাটা লেখে, দুটোই এখানে
আ ঠিক আ যেমন ওয়ার্ল্ডস ক্লাসিকস এডিশন, ইন্ডিয়ান এডিশন, স্টুডেন্টস এডিশন, সুইডিশ এডিশন এই সমস্তগুলো আমরা এডিশন স্টেটমেন্টে এইভাবে লিখতে পারি। এবার যদি এডিশন সম্পর্কে যদি আরো কিছু অবশিষ্ট তথ্য থাকে যেটা ডলার এর মধ্যে দেওয়া যায় না, সেটাকে আমি ডলার বি মধ্যে দিতে পারি। যেমন ধরুন এই বইটাতে আ এই বইয়ের ক্ষেত্রে এটা 4th এডিশন বেরিয়েছে এবং এই 4th এডিশনটাকে রিভাইজ করেছেন জে.জি. লে মসার অ্যান্ড ই. ম্যাকিনটশ অ্যান্ড রিপ্রেজেন্টেড উইথ কারেকশন। ধরুন এই 4th এডিশনটাকে এরা দুজন মিলে রিভাইজ করেছেন এবং এর মধ্যে যে কারেকশন করার সেগুলো উনারা করেছেন। তাহলে এই রিম এই এডিশন সম্পর্কিত যে আরো কিছু তথ্য যেটা আ উম ডলার এ 4th এডিশনের মধ্যে বলা যায় না, সেটাকে আমি ডলার বি দিয়ে আরো কিছু অবশিষ্ট তথ্যকে আমি এর মধ্যে ঢুকিয়ে দিতে পারি। এরপর আছে 260 পাবলিকেশন ডিস্ট্রিবিউশন সংক্রান্ত তথ্য। 260 ডলার এ হচ্ছে প্রকাশনার স্থান, বিতরণ ইত্যাদি। ডলার বি হচ্ছে প্রকাশক, পরিবেশক ইত্যাদির নাম। ডলার সি হচ্ছে প্রকাশনার তারিখ, বিতরণ ইত্যাদি। যেমন ধরুন অ্যা কোনো একটা বই ধরুন প্যারিসে আ গটিয়ার ভিলার্স এই পাবলিশার পাবলিশ করেছে। বা শিকাগোতে ইউনিভার্সিটি অফ শিকাগো এরা ওই বইটাকে পাবলিশ করেছে। তাহলে দুটো ক্ষেত্রেই তাহলে আমি এই বইটার ক্ষেত্রে আমি দুটো নামই দিতে পারি। যেহেতু এই একটা বইয়ের সাথে দুটো পাবলিশার জড়িত এবং তারা দুটি ভিন্ন দেশে ভিন্ন পাবলিশার দ্বারা আ বইটি মুদ্রিত হয়েছে। আ সেজন্য আমি এই দুটো তথ্যই এখানে 260 র মধ্যে দিতে পারি। যেমন ধরুন স্প্রিঙ্গার ভারল্যাগ আ এটা হচ্ছে একটি পাবলিশার। এরা 1977 এ একটি বই পাবলিশ করেছে এবং তার আ অফিস নিউ ইয়র্কেও রয়েছে, বার্লিনেও রয়েছে। তাহলে আমি দুটো জায়গাকেই আমি এখানে আ প্রকাশনার স্থান হিসাবে বিবেচনা করতে পারি। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমরা পাবলিশারের আ বা প্রকাশকের নাম আমি আ প্রকাশনার স্থান আমি জানতে পারছি না। তখন আমি সেই ক্ষেত্রে এস.এল. সাইন লোগো আমরা লিখে দিতে পারি। যদি কোনো ক্ষেত্রে আমরা প্রকাশকের নাম যদি না জানতে পারি, তাহলে সেই প্রকাশকের নামের জায়গায় এস.এন. আমরা লিখে দিই। সাইন নমিনি 300 এর হচ্ছে আমরা ব্যাপ্তি বা সম্পর্কিত কোনো ডকুমেন্টের ব্যাপ্তি সম্পর্কিত যাবতীয় তথ্য আমি 300 এর মধ্যে পাই। যেমন প্রতিটি প্রকারে ইউনিটের আ ভৌত পৃষ্ঠার সংখ্যা, খণ্ড, ক্যাসেট, উম আ মিউজিক আ ফাইলের ক্ষেত্রে মোট প্লেইং টাইম বা মোট বাজানোর সময় ইত্যাদি আমরা ডলার এর মধ্যে দেই। ডলার বির মধ্যে যদি আদার্স ফিজিক্যাল ডেসক্রিপশন থাকে যেমন চিত্রণমূলক পদার্থ, রং, বাজনার গতি, উপস্থিতি, শব্দের ধরন, চ্যানেলের সংখ্যা, চলচ্চিত্র উপস্থাপনার বিন্যাস ইত্যাদি আমরা $300 বির মধ্যে দেই। ডাইমেনশন সংক্রান্ত তথ্য আমরা ডলার সির মধ্যে দেই। আর যদি কোনো accompanying মেটেরিয়াল বা সহযোগী উপাদান থাকে তাহলে আমরা ডলার ইর মধ্যে দেই। তাহলে দেখুন এখানে আমি আ একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন একটি সাউন্ড ডিস্ক রয়েছে। সেই সাউন্ড ডিস্কটি ২০ মিনিট হচ্ছে তার প্লেয়িং টাইম এবং তার ফরম্যাট হচ্ছে এনালগ আ এবং এবং তার শব্দের ধরন হচ্ছে এনালগ আ এবং সেটির গতি হচ্ছে 33 1/3 আরপিএম স্টিরিও টাইপ এবং এর ডাইমেনশন হচ্ছে ১২ ইঞ্চি। মানে রেডিয়াস হচ্ছে ১২ ইঞ্চি। এরপর আসে সিরিজ স্টেটমেন্ট যেটা সিরিজ স্টেটমেন্ট আসে 490 এর আন্ডারে। আম 490 এ হচ্ছে সিরিজ সংক্রান্ত যে তথ্য রয়েছে বা কোনো একটি জার্নালের নাম সেইটি এইখানে $490 এর আন্ডারে দেওয়া হয়। আ $490 ভির মধ্যে ভলিউম বা ক্রমিক সংখ্যা এবং $490 এর মধ্যে ISSN নম্বরটি এখানে দেওয়া হয়ে থাকে। যেমন ধরুন ল্যান্ড স্টাডিজ ইন জিওগ্রাফি এর ISSN নাম্বার হচ্ছে 14001144 এটার ভলিউম হচ্ছে আ 101 এবং আরেকটি এটারই আরেকটা জ সিরিজ স্টেটমেন্ট রয়েছে আ হিউম্যান জিওগ্রাফি হিসাবে। তার
আইএসএসের নাম্বার হলো 00761478 এবং তার ভলিউম হচ্ছে ভলিউম 48। 500 500 হচ্ছে নোট এরিয়া। এই 500 র মধ্যে ডলার এ দিয়ে আমরা নোট সম্পর্কিত যাবতীয় তথ্য আমরা এখানে দেই। যেমন ধরুন ফার্স্ট আমেরিকান জুইশ উইকলি অফ ইটস কাইন্ড, দ্য জুইশ এনসাইক্লোপিডিয়া ভলিউম 8। ধরুন কোনো একটা বইয়ের সার্ভে সম্পর্কিত কোনো ইনফরমেশন রয়েছে। সেই ডেটা আমি কোথা থেকে পেয়েছি, আ এবং সেই ডেটাটা কবে সার্ভেটা কবে সংগঠিত করা হয়েছে এবং কে সার্ভেটা করেছে, আ কারা কোলাবোরেটর আছে। এই যাবতীয় ইনফরমেশন আমরা আ 500 নোট এরিয়ার মধ্যেও দিতে পারি। এই সংক্রান্ত একটি এক্সাম্পল আমি এখানে দিয়েছি। 505 পৃথক কাজের শিরোনাম বা কোনো আইটেমের অংশবিশেষ অথবা বইয়ের বিষয়বস্তুর তালিকা। ধরুন কোনো একটা বইয়ের আমি ক্যাটালগ করছি এবং সেই বইয়ের বিষয়বস্তু কি আছে বা কনটেন্ট পেজটাকে আমি এখানে তুলে দিতে চাই। তার ফলে কি হবে, যখন আমি কোনো একটা টপিকের উপর সার্চ করব, তাহলে সার্চিং এরিয়াতে যেহেতু আমি অ্যা যেহেতু আমি কনটেন্ট ফরম্যাটেড কনটেন্টটিকে এখানে তুলে দিতে পারি। তার ফলে আমি আমার যে কিওয়ার্ড বেসড যে সার্চিং, তার ফিল্ড এরিয়াটা বেড়ে যাবে এবং আমি সহজে বুঝতে পারবো যে কোন টপিকের ওপর আ বইটি কোনো টপিকের ওপর কোন বইতে সেই টপিক রয়েছে বা কোনো বইতে কি টপিক রয়েছে। কোনো একটি নির্দিষ্ট টপিক সেটা কতগুলো বইতে রয়েছে সেটাও কিন্তু যদি আমি ফরম্যাটেড কনটেন্ট নোটে যদি ওই বইয়ের সূচিপত্রটাকে এখানে তুলে দিই, তাহলে কিন্তু আমি এ সম্পর্কে যাবতীয় আ বইয়ের তথ্য আমি একবারে পেয়ে যেতে পারি। যেমন ধরুন এখানে আ আমি দেখিয়েছি যে ধরুন একটি বইয়ের ৪ টি পার্ট আছে। তাহলে পার্ট 1 এ আছে কার্বন, পার্ট 2 তে আছে নাইট্রোজেন, পার্ট 3 তে আছে আ সালফার এবং পার্ট 4 এ আছে মেটালস। এবং প্রতিটি পার্টের বা চ্যাপ্টারের মধ্যে একটা সেপারেটর হিসাবে আ একটা ড্যাশ দুটো মাইনাস চিহ্ন দিয়ে আমরা এই চ্যাপ্টার গুলোকে যে আলাদা সেইটাকে আমি এখানে নির্দিষ্ট করতে পারি। 521 হচ্ছে টার্গেট অডিয়েন্স নোট। এই টার্গেট অডিয়েন্স নোট আমরা ব্যবহার করি যখন যারা ব কোনো একটা বই ব্যবহার করবে, তাদেরকে যদি কোনো আমরা নির্দিষ্ট কোনো আ তথ্য যদি জানাতে চাই, তাহলে আমি এখানে টার্গেট অডিয়েন্স নোটে আমি কিছু লিখে দিতে পারি। যেমন ধরুন কোনো একটা বই সেটা আ কমার্সের 3rd সেমিস্টারে কোনো একটা নির্দিষ্ট সেমিস্টারে কোনো একটা স্পেসিফিক কোর্সের জন্য কোনো একটা বইকে রেকমেন্ড করা হয়েছে। তাহলে আমরা যদি এই তথ্যটা যদি স্টুডেন্টদেরকে জানাতে চাই, তাহলে তারা সহজে এই বইটিকে লোকেট করতে পারে। তাহলে আমি এইভাবে লিখে দিতে পারি যে, "ফর বিকম অনার্স 3rd ইয়ার স্টুডেন্টস or 3rd সেমিস্টার স্টুডেন্টস ফর দ্যা কোর্স this and that." তার ফলে ওই কোর্সের জন্য নির্দিষ্ট যে এই যে বইটি রয়েছে, সেটাকে স্টুডেন্টরা সহজে চিহ্নিত করতে পারে। এরপর আসছে হচ্ছে অ্যাডেড এন্ট্রি 600। যখন কোনো ব্যক্তিগত নাম আ বিষয়ের সাথে যুক্ত হয়ে পড়ে এবং সেটিকে যখন সাবজেক্টের অংশ হিসাবে আমরা ব্যবহার করতে পারি, তখন আমরা 600 এই ফিল্ডটাতে ব্যক্তিগত নাম বা পার্সোনাল নেমকে বিষয়ের সাথে সংযুক্ত করে এখানে অ্যাডেড এন্ট্রি করতে পারি। তাহলে $600 হচ্ছে বিষয়যুক্ত এন্ট্রি, যেখানে এন্ট্রি উপাদানটি একটি ব্যক্তিগত নাম। $C হচ্ছে নামের সাথে সংযুক্ত শিরোনাম এবং অন্যান্য শব্দ। নামের সাথে যুক্ত তারিখ। হচ্ছে $U হচ্ছে অধিভুক্তি বা অ্যাফিলিয়েশন এবং আরো কিছু ভাগ আছে। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি যে আ আলেকজান্ডার সের্গেভিচ পুশকিন। এই পুশকিন আ ইনি হ এনা এনাকে আমি এখানে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ট্রিট করছি এবং তার আ সা আ যে জ আ স সম্পর্কিত যে জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ, সেটাও এখানে দিয়ে দিয়েছি এবং এই ক্ষেত্রে উম আ উনি কোথায় আ সংযুক্ত ছিলেন বা কোন দেশের মানুষ ছিলেন,
সেই যে ভৌগোলিক যে সাবডিভিশনস বা জিওগ্রাফিক্যাল সাবডিভিশনস সেইটাও আমি এখানে মেনশন করতে পারি $Z এর আন্ডারে। যেমন এখানে দেওয়া আছে রাশিয়া, মস্কো ইত্যাদি। অ্যাডেড এন্ট্রি 650 বিষয়যুক্ত এন্ট্রি বা বিষয়ভিত্তিক শব্দ। 650 $A এখানে টপিক্যাল টার্ম বা ভৌগোলিক নাম এটা এন্ট্রি এলিমেন্ট হিসাবে দেওয়া যেতে পারে। যেমন ধরুন ভোকাল মিউজিক, রেস ট্র্যাক, মিউজিক, নিউক্লিয়ার এনার্জি, রেইন অ্যান্ড রেইনফল, জিওগ্রাফি, হিস্ট্রি ইত্যাদি যে মূল যে কোনো একটা সাবজেক্টের নাম বা সাবজেক্টের যে সাব সাবজেক্ট হয় বা তার যে যে বিভাগ যেগুলো থাকে সেগুলোকে আমরা এই টপিক্যাল টার্ম হিসাবে এখানে আ নির্দিষ্ট করতে পারি। 651 এটা হচ্ছে বিষয়যুক্ত এন্ট্রি ভৌগোলিক নাম। নির্দিষ্ট ভৌগোলিক নামগুলির জন্য 651 এই এরিয়াটি ব্যবহার করা হয়, যার মধ্যে নিম্নলিখিত বিভাগগুলি অন্তর্ভুক্ত রয়েছে। যেমন একটি এলাকার প্রশাসনিক বিভাগ বা জ্যোতির্বিদ্যা সংক্রান্ত বস্তু বা বস্তুসমূহ যেমন গ্রহাণু, ধূমকেতু, গ্রহ, তারা ইত্যাদি। ঐতিহাসিক বা বর্তমান বা মানব বসতি যেমন কমিউন, বিলুপ্ত শহর, শরণার্থী শিবির ইত্যাদি। অবকাঠামো যেমন সেতু, খাল, টানেল, রাস্তা ইত্যাদি। স্থাবর সম্পত্তি যেমন জমিদারি, খামার, বাগান ইত্যাদি। প্রাকৃতিক বৈশিষ্ট্য যেরকম গুহা, মরুভূমি, সমুদ্র উপত্যকা ইত্যাদি। রাজনৈতিক বিচার ব্যবস্থা যেমন শহর, দেশ, প্রদেশ, রাজ্য। বিনোদনমূলক এরিয়া এলাকা যেমন বিনোদন পার্ক, শিবির, এসপ্ল্যানেড, স্কোয়ার ইত্যাদি। যাব জিওগ্রাফি বা ভূগোল সংক্রান্ত যাবতীয় যত সাবডিভিশন, সাবজেক্ট এন্ট্রি হিসেবে যদি চিহ্নিত করতে চাই, তাহলে আমি 651 এইটাকে আমি এই ফিল্ডটাকে ব্যবহার করব। যেমন ধরুন এখানে দেখুন একটি উদাহরণ রয়েছে পম্পেই। পম্পেই কি একটা এক্সটিংক্ট সিটি। সেটা $A দিয়ে আমি জিওগ্রাফিক্যাল নেমের মধ্যে দিয়েছি। ধরুন রেড সি সম্পর্কিত কোনো একটি বই সেজন্য টপিক্যাল টার্মে আমি রেড সি দিয়েছি এবং তার সাথে আমি আ নেভিগেশন সংক্রান্ত তথ্য আ যদি থাকে এই বইটিতে তাহলে আমি $X এর মধ্যে জেনারেল সাবডিভিশন হিসাবে নেভিগেশনকে অন্তর্ভুক্ত করেছি। যেমন সাউথ ক্যারোলিনা এখানকার আ পলিটিক্যাল সিচুয়েশন এবং গভর্নমেন্টের ওপর কোনো একটা বই এবং তার একটি নির্দিষ্ট আ টাইম ডেজিগনেশন ও রয়েছে। তাহলে এই সম্পর্কিত যাবতীয় তথ্যকে আমি যদি জিওগ্রাফিক্যাল এন্টিটি হিসাবে দিতে চাই, তাহলে $651 এ সাউথ ক্যারোলিনা দিলাম এবং এখানকার জেনারেল সাবডিভিশন এর মধ্যে আসছে পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট এবং ক্রোনোলজিক্যাল সাবডিভিশন এর মধ্যে আসছে যে টাইম লাইনটাকে আমরা আ টাইটেলের বা নির্দিষ্ট যদি স্পেসিফিক স্পেসিফিক যদি টাইমকে বলে দেওয়া হয়, তাহলে সেই টাইম পিরিয়ডটাকে আমি এখানে দিয়েছি। তারপর হচ্ছে আইডেন্টিটি 655 বর্ণিত উপকরণের ধরন, রূপ অথবা ভৌত বৈশিষ্ট্য নির্দেশ করে এমন একটি শব্দ। একটি ধারার শব্দ পাঠ্য উপকরণের বৌদ্ধিক বিষয়বস্তুর শৈলী বা কৌশলকে নির্দেশ করে অথবা গ্রাফিক উপকরণের ক্ষেত্রে সুবিধাজনক স্থান, উদ উদ্দেশ্য, স্রষ্টার বৈশিষ্ট্য, প্রকাশনার অবস্থা বা উপস্থাপনের পদ্ধতির মতো দিকগুলিকে নির্দেশ করে। একটি রূপ শব্দ ঐতিহাসিকভাবে এবং কার্যকরীভাবে নির্দিষ্ট ধরনের উপকরণকে নির্দেশ করে যা তাদের ভৌত চরিত্র, তাদের বৌদ্ধিক বিষয়বস্তু বা তাদের মধ্যে তথ্যের ক্রম দ্বারা আলাদা করা হয়। যেরকম আ ক আ ধরুন কোনো একটা আ ডকুমেন্ট আপনি পেয়েছেন যেটা আ এক এক ধরনের ডায়েরি। সেই ডায়েরিটাকেই বই হিসাবে ছাপানো হয়েছে। কিন্তু তার মূল চরিত্র হচ্ছে সেটা হচ্ছে ডায়েরি। তাহলে এই ইন তথ্যটাকে আপনি 655 এর মধ্যে আপনি দিতে পারেন। যেমন ধরুন কার্টুন বা ফটো প্রিন্ট। এই যে যখন আপনি কোনো একটা বইয়ের সঠিক বৈশিষ্ট্যটাকে বা জনারকে যখন আপনি নির্দিষ্ট করতে চান, তখন আপনি এই ফিল্ডটি ব্যবহার করতে পারেন। 7 এক্সেস এটা হচ্ছে অ্যাডেড এন্ট্রি। কোনো কাজের সাথে বিভিন্ন সম্পর্কযুক্ত নাম অথবা শিরোনাম থেকে গ্রন্থপঞ্জি সংক্রান্ত রেকর্ডে অতিরিক্ত অ্যাক্সেস প্রদানকারী যুক্ত এন্ট্রি। এই যুক্ত এন্ট্রিগুলো এমন ব্যক্তি, কর্পোরেট সংস্থা এবং সভাগুলির জন্য তৈরি করা হয়, যাদের কাজ তৈরির
জন্য কোনো না কোনোভাবে দায়িত্ব রয়েছে, যার মধ্যে বৌদ্ধিক ও প্রকাশনার দায়িত্ব অন্তর্ভুক্ত। রেকর্ডটি তৈরি করা হয়েছে এমন কাজের সাথে সম্পর্কিত কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন অন্যান্য শিরোনামের জন্য যুক্ত এন্ট্রিগুলিও অন্তর্ভুক্ত করা হয়। যেমন অন্যান্য সংস্করণ বা আদার এডিশন ইত্যাদি। এখানে আমি আ আ কয়েকটা আ এক্সাম্পল দিয়েছি। যেমন 700A পার্সোনাল নেম, নিউমারেশন মানে ব্যক্তিগত নাম, সংখ্যা, নামের সাথে যুক্ত শিরোনাম বা অন্যান্য শব্দ, রিলেটার, কাজের তারিখ। এই যাবতীয় সাবফিল্ড গুলো এই 700 এর মধ্যে চলে আসে। যদি আইডেন্টিটি কর্পোরেট নামের ক্ষেত্রে করতে হয়, তাহলে আমরা 710 এই আ ট্যাগটি ইউজ করি। 830 আমরা ইউজ করি আইডেন্টিটি সিরিজের ক্ষেত্রে। তো আমরা এখানে মার্ক সম্পর্কে আ একটা সম্যক ধারণা আমরা লাভ করলাম। যেটা আ বিব্লিওগ্রাফিক ইনফরমেশন ইন্টারচেঞ্জ, বিব্লিওগ্রাফিক ইনফরমেশন ম্যানেজমেন্ট এসবের জন্য সাংঘাতিকভাবে গুরুত্বপূর্ণ।